স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছে পার্থ বণিক। সিলেটে শুরু হয়েছে বিপিএল এবং প্রথম দিনই রানের বন্যা দেখেছে দুটি ম্যাচে। তবে সবকিছু ছাপিয়ে উদ্বোধনী অনুষ্ঠান এবং ট্রফি, কোথায় বিপিএল এর ট্রফি এবং কেমন হলো উদ্বোধনী অনুষ্ঠান, কি কি অসঙ্গতি দেখা দিয়েছে, এই সব বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে রয়েছেন ক্রীড়া সাংবাদিক ফয়সাল তিতুমির। ফয়সাল তিতুমির, আপনাকে স্বাগত খেলাযোগে। শুভ সকাল। শুভ সকাল। আসলে সকালটা শুভ হলো, রাতেরটা আসলে খুব একটা মানে কেমন জানি গেল। উদ্বোধনী অনুষ্ঠান হলো, আসলে প্রথম প্রশ্নই যে বিপিএল এর ট্রফিটা কোথায়। আমরা দেখতে পাচ্ছি বিপিএল এর সদস্য যিনি আছেন গভর্নিং কাউন্সিলের শাখাত হোসেন, তিনি বলছেন ট্রফিটা দুবাইতে। আমজাদ হোসেন বলছেন ট্রফিটা আসছে $25,000 খরচ হবে, ডায়মন্ড স্টারের ট্রফি, মানে অনেক কিছুই আর কি। কিন্তু আসলে যে ট্রফিটা নিয়ে আমরা এত কিছু বলছি, ট্রফি পাল্টাতে চাচ্ছি, কিন্তু টুর্নামেন্ট আসলে কি অতটা পাল্টাতে পারছি? প্রথম ম্যাচ কিন্তু বলবে যে আসলে আমি বোধহয় এই অনুষ্ঠানে আপনার সঙ্গে বা আপনার সহকর্মীর সঙ্গে আমরা আলোচনায় বলছিলাম যে বিপিএল আসলে একবার শুরু হয়ে গেলে মাঠের খেলা দিয়ে আসলে এই সমস্ত বিষয়গুলো কিন্তু পেছনে ফেলা সম্ভব। এবং প্রথম ম্যাচটা ওয়াজ মানে একেবারে টপ নচ, মানে ছক্কা মেরেই শুরু হয়েছে বিপিএল। বাট এগেন কামিং ব্যাক টু দ্যাট পয়েন্ট, এটা অবভিয়াসলি ধরুন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং তারা আসলে যখন অনেক অনেক কথা বলেছে বিপিএল নিয়ে যে আমরা এবার বিপিএল আগেরটা থেকে বেটার করব, কোনো রকম বিতর্ক থাকবে না, কিন্তু আসলে সেই বেড়াজাল থেকে তারা বের হতে পারছে না। ট্রফির বিষয়টা অবভিয়াসলি এটা বিসিবির আগে এনশিওর করা উচিত ছিল, অন্তত একদিন আগে আসবে, ক্যাপ্টেন্সরা মিলে একটা ফটো সেশন হবে, যেটা হয়নি। টাইটেল স্পন্সর নেই এখন, আমরা সেই প্রশ্নও আমরা তুলতে পারি। সো সেইটা বিসিবি করতে পারেনি, মানে তার মানে বিসিবির হাতে এটা ছিল না। তারা ট্রফিটা কোনো কারণে যেহেতু বাইরে থেকে আসছে, সেটা আর একটু আগে সময় পেলে, যে কথাটা বারবারই মিঠু ভাইও বলেছেন যে আসলে আমরা সময় পাইনি যথেষ্ট, খুব কম সময়ের মধ্যে অনেক কিছু করতে হবে। বাইরে থেকে আসছে বলেন, ট্রফিটা নাকি আবার দুবাইয়ের প্রতিষ্ঠান বাংলাদেশেই তৈরি করছে, মানে ট্রফিটা আসলে কোথায় তৈরি হচ্ছে এটা নিয়েও কনফিউশন তৈরি হয়ে গেছে। না, তারা অফিসিয়াল বক্তব্য যেটা, এটা দুবাই থেকে আসছে, সো ইটস কামিং ফ্রম দুবাই। হয়তো বাংলাদেশ থেকে কেউ লিয়াজও করছেন বা এজেন্সির মাধ্যমে তারা আনছে, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে ট্রফিটা শেষ পর্যন্ত আসেনি এবং এটা খুবই আসলে ফাঁকা লেগেছে। একটা বিপিএল শুরু হচ্ছে, এরকম কখনোই হয়নি, কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে এটা হবে না। দেখবেন যে ক্যাপ্টেন্স কোনো ফটো সেশন নেই, একটা ট্রফি নেই, টাইটেল স্পন্সর নেই, সব কিছু ছাড়া চট্টগ্রাম মাঠে নেমেছে উইদাউট এনি স্পন্সর লোগো। শেষ পর্যন্ত বিপিএলটা হয়েছে এবং আমি বলবো যে আসলে ওই জায়গাটা, এই কথাটা নিয়ে হয়তো আমরা আজকেও কথা বলছি, বাট আমি প্রিটি শিওর যে আপনি কালকে হয়তো বা আমাদের আসলে খেলার টপিক নিয়েই কথা বলতে হবে এবং আমরা সেটাই বলতে চাই। আসলে এই বিষয়গুলো যত দ্রুত সম্ভব পেছনে ফেলে আমরা সামনে এগোতে চাই। চট্টগ্রামের স্পন্সর কথা বলছিলেন, এই যে বিসিবি তো চট্টগ্রামকে টেক ওভার করলো, বাট এই স্পন্সরদেরকে সাথে না নেওয়াটা বা স্পন্সরশিপগুলোকে না দেখাটা, এটাও তো বিসিবির একটা বলা যেতে পারে যে তাদের ব্যাকড্রপ। যে কারণ যে স্পন্সরগুলো আসার কথা ছিল তাদেরকেও তো বিসিবি ইনক্লুড করতে পারতো ফ্র্যাঞ্চাইজিতে, তাতে কিছুটা হলো কস্ট কাটিংটা হতো। না না, নিশ্চয়ই। তবে একেবারেই বিসিবিকে আসলে এখনই দায়ী করার সময় বা সুযোগ আসেনি, কারণ হচ্ছে মাত্র টুর্নামেন্টের কালকের আগের দিন 24 ঘন্টা আগে তারা দলটা নিয়েছে, টেক ওভার করেছে এবং চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি যারা, তারা আসলে খুবই একটা মানে লেম লজিক দিয়ে টুর্নামেন্ট থেকে বেরোতে, তাদের স্পন্সর নেই, এই জন্য তারা আসতে পারেনি। মানে কি, স্পন্সর ছাড়া আপনারা, মানে স্পন্সর নিয়ে তারা চিন্তা করে এসেছিল, মানে ওই রকম বাজেট তাদের এখন ছিল না, বা বিসিবিও কি এটা আসলে ক্রস চেক করেনি যে এই দলটা শেষ পর্যন্ত চালাতে পারবে কিনা। ফলে যা হবার তাই হয়েছে, তাদেরকে টেক ওভার করতে হয়েছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে বা সবচেয়ে অ্যালার্মিং যেটা, তারা আরও যে বিষয়টা ইমেইলে মেনশন করেছে বিসিবিকে, যে তাদের সঙ্গে বা তারা যোগাযোগ করেছিল এমন দুজন বিসিবির কর্তাদের সঙ্গে যাদের নাম আছে ওই বিসিবির গত সিজনের ফিক্সিংয়ের যে 900 পৃষ্ঠার রিপোর্ট, সেটার তদন্তে তাদের নাম এসেছে এবং সে কারণে তারা স্পন্সর পাচ্ছে না, মিডিয়া রিপোর্টের কারণে, এই ধরনের কথা তারা বলেছে। সো এই বিষয়গুলো আসলে অবভিয়াসলি চট্টগ্রামের ধরনের স্পন্সরের চেয়ে বড় কথা হচ্ছে যে এখন আমার মনে হয় যে ওই প্রসঙ্গটা, যে তার মানে আসলে ঠিক কারা এই দলগুলোর সঙ্গে যুক্ত। এবং আপনি যেটা বললেন যে বিসিবি আসলে স্পন্সর আনতে পারতো কিনা, অবভিয়াসলি আনতে পারতো, কিন্তু এর আগের বার এরকম করে স্পন্সর বা দল এনে কি হয়েছে আমরা দেখেছি। এইবারও দেখেন, হয়তো বা আমরা ঠিক নট শিওর যে সবাইকে যাদেরকে নেওয়া হয়েছে তাদেরকে পুরোপুরি বিসিবি তাদের ওই ইন্টিগ্রিটিটা চেক করতে পেরেছে কিনা। উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে কথা হচ্ছিল বারবার, যে একবার বলা হয়েছে হবে, আরেকবার বলা হচ্ছে হবে না, শেষ পর্যন্ত হলো ঢাকার বদলে সিলেটই হলো, শর্টকাটে একটা উদ্বোধনী অনুষ্ঠান। কিন্তু যে অনুষ্ঠানটা হলো, প্রথম দিকে বেলুন ওড়ালো এবং কিছু মানে রঙের ছড়াছড়ি দেখতে পেলাম ফার্স্ট ম্যাচে 15 মিনিট আগে। বাট এই যে কিছুটা মানে কোঅর্ডিনেশনের অভাব আমরা দেখতে পাচ্ছি। প্রেজেন্টার তিনি একটা লিঙ্ক দিলেন ওপেনিং এর, কিন্তু যখন বুলবুল ভাই হাতে মাইকটা গেল তিনি কথা বলছেন উইদাউট এনি সাউন্ড। মানে এই ধরনের জিনিসগুলো আন্তর্জাতিক মঞ্চে আপনি কমেন্টেটর আনছেন বাইরে থেকে, পাকিস্তান থেকে অ্যাঙ্কর আনছেন, আলটিমেটলি এই ধরনের যে জিনিসগুলো হচ্ছে মিসম্যানেজমেন্ট, এগুলো কি বহির্বিশ্বে খুব একটা ভালো মেসেজ দেয়? একদমই না। ধরুন বিপিএল এর তো মেসেজ আসলে ভালো নাই এখন বলতে গেলে, আমাদের ব্র্যান্ড ভ্যালু অনেক কমে গিয়েছে এবং এটা খুবই আনএক্সেপ্টেবল। একটা টুর্নামেন্টের আপনি ওপেনিং এর যেটাই করছেন সেটা আসলে প্রপারলি করতে পারছেন না, যেটা আসলে লাইভ হচ্ছে, বিসিবি জানিয়েছে পৃথিবীর কতগুলো দেশে এটা দেখা যাচ্ছে।
কিন্তু আমি পার্সোনালি মানে আমি এটাকে মানে পছন্দই করেছি যে বিপিএল আসলে খুব বেশি উদ্বোধনের আনুষ্ঠানিকতা রাখেনি, খুব ছোট করে, এবং যে 25,000 বেলুন উড়িয়েছে মানে দ্যাট লুকস মানে ওটা দেখতে ভালো লেগেছে। বাট এনিওয়ে আমার মনে হয় যে এই দেখেন একটা পারফরমেন্স হয়েছে, আমরা সেটা নিয়ে কথা বলছিলাম অফ এয়ারে, তো আরও যদি বেশি হতো উদ্বোধনী অনুষ্ঠান তখন সেসব নিয়ে আরও অনেক বেশি সমালোচনা হতো, আরও বেশি কথা হতো, এটা ঠিকঠাক হয়নি, এটা কি করলো, হাস্যকর, সোশ্যাল মিডিয়ায় নানান ট্রল হতো। ইনফ্যাক্ট ট্রফির কথা আপনি চিন্তা করেন, এই ট্রফি নিয়ে এখন কিন্তু বিসিবি প্রেশারে আছে, কারণ এটা যখন আসবে তখন সেটা নিয়ে যখন সোশ্যাল মিডিয়ায় তখন এটা নিয়ে কিন্তু মানুষজন নানান কথা বলবে। যদি কোনো কারণে মনে করে যে আচ্ছা এই ট্রফি আনছে দুবাই থেকে, ভালো হয়নি, উল্টা আরও তখন সেটা অনেক বেশি সোশ্যাল মিডিয়ায় একটা ব্যাশিং তৈরি হয়ে যাবে। উদ্বোধনী অনুষ্ঠানের ব্যাপারটাও তাই, যত কম হয় তত ভালো। বিসিবির বরং মূল ফোকাস যেটা তারা বারবারই বলছে খেলার মাঠে দিতে চায় উইকেটে, আমার মনে হয় সেটাই করা উচিত এবং সেটা হচ্ছে। আমরা দেখেছি ম্যাচ দুটো ম্যাচ হয়েছে, আজকেও দুটো ম্যাচ আছে, প্রবলেম আমাদের অ্যাটেনশনটা আসলে শিফট হয়ে যাবে এখানে। শিফট হয়ে যাবে। তার আগে আরেকটা কথা বলতে হয় যে উদ্বোধনী অনুষ্ঠান আপনি বলছিলেন হলে ভালো মতোই হতো, না হলে হওয়ার দরকার ছিল না। কিন্তু গতকালকে যে দেখলাম আমরা যে জওয়া খিচুড়ি একটা উদ্বোধনী অনুষ্ঠান হলো, যেখানে সেকেন্ড ম্যাচের আগে আমরা একজন অ্যাক্ট্রেসকে দেখলাম তিনি নাচছেন, এবং যেসব উনি জিনিস ইউজ করেছেন খুবই হাস্যকর লাগছিল, এবং সেখানেও আমরা দেখতে পেয়েছি অনেক অব্যবস্থাপনা রয়েছে। একটা কি জানি ঘোরাচ্ছিল চক্রের মতন, ইভেন আবার দেখা যাচ্ছে যে আগুনের মতন ঘুরছে, বাট ওখান থেকে আগুন বেরোচ্ছে। এটাই বলছিলাম যে ধরেন ওই একটা ছোট্ট পারফরমেন্স 5 মিনিট 10 মিনিটে, সেটা নিয়ে আমরা দেখেন মানে ইট ওয়াজ নট আপ টু দ্য মার্ক। অবভিয়াসলি দেখতে পারেন প্রপার রিহার্সালে আমরা দেখছিলাম ওর মধ্যে, লাইভের মধ্যে ও একটা টানছে যে তুমি এখানে দাঁড়াও, কোরিওগ্রাফি, তার মানে কারা এটা দায়িত্বে, তারা ঠিকঠাক মতো কাজ করছে কিনা, তারা কয় টাকা নিচ্ছে, বিসিবির এই জিনিসগুলো আসলে ক্লিয়ার করা উচিত। সবারই জানার আমার মনে হয় রাইটস আছে যে আচ্ছা এই অনুষ্ঠানের জন্য আসলে কত টাকা খরচ করলো বিসিবি এবং কারা করলো এটা, এরকম এই যে নামে মাত্র, যেটা আসলে করলে ভালো মতোই করা উচিত, না করলে করার দরকারই ছিল না, এইটুকুরই বা কী দরকার ছিল। এর চেয়ে বরং ওই সিলেটি কিছু আমরা দেখলাম পারফরমেন্স, গান টান, সেসবই বরং উড বি মোর কানেক্টিং। এবং একই সাথে আমার মনে হয় যে এই সমস্ত ক্ষেত্রে না আমাদের যত বেশি আমাদের নিজেদের কালচারের দিকে আসলে মনোযোগ দেওয়া উচিত। ধরুন সিলেটে দেখেন আপনি, মণিপুরি খুব বিখ্যাত আছে, আরও অনেক কিছু আছে, সেগুলোকে আসলে প্রেজেন্ট করা যেত আমার মনে হয়। অবশ্য অন্য দেশে সেগুলোই আমরা দেখি, যে বাংলাদেশের ক্ষেত্রে এগুলো খুবই মানে এটা কোন কালচার আসলে এখানে আমরা একটা সুযোগ হারালাম আসলে, এরকম একটা প্ল্যাটফর্মে এটা দেখানো যেত, সেটা আমরা দেখাতে পারলাম না। বিপিএলের প্রথম দিন দুটা ম্যাচ 4টা ইনিংস, যে 4টা ইনিংসের মধ্যে 3টাই 170+ রান এসেছে। আমরা সেই বিষয়ে আবার কথা বলছি যে কেমন হলো, কেমন ম্যাচ দেখালো সিলেটের উইকেট। আমাদের সাথে রয়েছেন ক্রীড়া সাংবাদিক ফয়সাল তিতুমির। ফয়সাল তুমি, আমরা বলছিলাম যে রানের খেলা যেটা হবে সিলেটে সেটাই হলো। আর যদি শান্তর কথা বলতে হয়, শান্ত যেভাবে আসলে দল থেকে বাদ পড়েছিলেন টি-20 স্কোয়াড থেকে, সেখানে আমাদের এখনও বিশ্বকাপের দলটা আমরা ঘোষণা করিনি। তার আগে একটা ম্যাচে তিনি খেললেন এবং সেখানে 168 স্ট্রাইক রেটে 100 করলেন। তো শান্ত কি তার দাবিটা জানিয়ে রাখলেন কিনা এই টি-20 বিশ্বকাপের জন্য? নিশ্চয়ই, তা তো অবশ্যই একটা বড় স্টেটমেন্ট তিনি দিলেন, একটা মেসেজ দিলেন সিলেক্টরদের। বাট বিফোর কামিং ব্যাক টু শান্ত, ইয়োর পয়েন্ট, আমরা রিপোর্টেও দেখছিলাম পুরো শান্তময়, বাট আমার মনে হয় মুশফিকুর রহিমের ইনিংসটার চেয়ে তার ওই সেলিব্রেশনটা আপনি দেখেছেন নিশ্চয়ই ম্যাচ, তিনি যেভাবে কানে হাত দিয়ে ছিলেন, যেন এটা আসলে প্রমাণ করা যায় তিনি আসলে খানিকটা তো অভিমানীই ছিলেন, তাকে অকশনে কেউ নেয়নি, তিনি সাথে সাথে ফেসবুকে স্টেটাস দিয়েছিলেন আলহামদুলিল্লাহ। এরপর যখন তিনি দল পেলেন এবং পারফর্ম করলেন প্রথম ম্যাচে, উইনিং রান আসলো তার হাতে, সাথে সাথে সেলিব্রেশন দিয়ে যেন তিনি বোঝাতে চাইলেন যে তিনি আসলে শেষ হয়ে যাননি। শান্তরও আগে আরেকজনের কথা বলতে হবে, ইমনের কথা। আমার মনে হয় বাংলাদেশের ওয়ান অফ দ্য ফাইনেস্ট রিসেন্ট টাইমের টপ অর্ডার, যিনি আসলে রেগুলার পারফর্ম করছেন, বাট ভেরি আনলাকি দলে তিনি রেগুলার ফিচার নন, কারণ এই সময় আসলে আরও অনেক ওপেনার আমাদের চলে এসেছে। বাট ইমনের ইনিংসটাও খুব জরুরি ছিল, যে তিনি আসলে আমাদের ওই ব্যাকআপটা যে তিনি যে আছেন, হারিয়ে যাননি, সেটা আসলে জানানোটা খুব জরুরি। এবার আসি শান্তর কথায়। শান্তর এর আগে আপনি খেয়াল করবেন, তার যখন দেয়ালে পিঠ থেকে যায় তিনি তখন তার বেস্টটা দেন। 2019-এ প্রবাবলি বিপিএলে তিনি তার ফার্স্ট সেঞ্চুরি করেছিলেন, টি-20-তে সম্ভবত ওটাই শান্তর একমাত্র সেঞ্চুরি, এবং ওই সময়টাই শান্তর সেঞ্চুরি করবে টি-20-তে, এটা আসলে আমরা কেউই ভাবতে পারিনি। শান্তর খুব ভালো সময় যাচ্ছিল না, তার স্ট্রাইক রেট অনেক সমালোচনা হচ্ছিল, দলে ইন অ্যান্ড আউট ছিলেন, সেই শান্ত ওই পারফর্ম করেছেন। এবং এবারও যখন তার এই কিছুদিন আগে ক্যাপ্টেন্সি নিয়ে নানান ঘটনা ঘটে গেছে, টি-20 দল থেকে তিনি ড্রপ হয়েছেন, বাট স্টিল শান্তর এই ইনিংসটা অবভিয়াসলি প্রমাণ করে যে শান্ত আসলে কতটা তার রান ক্ষুধা বা দলে খেলার আসলে তাড়নাটা আছে শান্তর মধ্যে। পরিশ্রম কেমন করেন সেটা আমরা আপনার রিপোর্টে দেখছিলাম। সো অবভিয়াসলি শান্তর জন্য এটা একটা হ্যাটস অফ আসলে তাকে, এবং অন্যদের জন্য এটা একটা বার্তা যে আপনি যদি পরিশ্রম করেন সফলতা পাবেন। অবশ্যই। এখন কথা হচ্ছে যে শান্ত যদি দলের সুযোগ পেয়ে যান, কারণ দল ঘোষণা যেহেতু 7 তারিখ পর্যন্ত একটা লাস্ট ডেট রয়েছে বিশ্বকাপের, 7 জানুয়ারি, তার আগে কিছু ম্যাচ পেয়ে যাবে রাজশাহী। তো সেই ক্ষেত্রে শান্ত যদি হার্ডওয়ার্ক পারফরমেন্স শো করতে পারেন, নিশ্চয়ই তিনি দলে একটা সুযোগ পেতে পারেন। সেক্ষেত্রে শান্ত ব্যাটিং অর্ডার তো 2 অথবা 3 নম্বরে, সেক্ষেত্রে কি আমাদের ক্যাপ্টেন লিটন দাস তার জায়গাটা আসলে চ্যালেঞ্জের মুখে পড়ছে কিনা? যদিও ক্যাপ্টেনকে বাদ দেওয়ার নজির বাংলাদেশের ইতিহাসে খুব একটা নেই এরকম বড় একটা ইভেন্টের আগে, তারপরেও লিটনের জন্য একটা বাড়তি চাপ কিনা, কারণ তিনি রংপুরে খেলবেন, সেই রংপুরে আবার ক্যাপ্টেন্সি তিনি করতে পারছেন না, কারণ সেখানে সোহান ক্যাপ্টেন্সি করবে।
সেক্ষেত্রে আসলে আপনি ধরেন লিটনের চাপটা এইটা বাংলাদেশের একটা ভালো দিকও বলতে পারেন, খারাপ দিকও বলতে পারেন। ভালো দিকটা হচ্ছে কি যে ওই যে চাপের কথা বললেন, ব্যাটিং অর্ডার আসলে বাংলাদেশে ফিক্স না। আমরা সাইফকেই দেখেছি তিনি টপ অর্ডারে এত ভালো করছিলেন ওপেনিংয়ে, তাকে হঠাৎ করে 3-4 খেলানো হচ্ছে, খুবই অদ্ভুত। সেম শান্ত এবং লিটনের ক্ষেত্র। এটা হচ্ছে আপনি বলতে পারেন যে ভালো ওই দিক থেকে, কিন্তু এটা অ্যাকচুয়ালি খারাপ। মানে একজন ব্যাটসম্যানের যেমন শান্তকে আমি মনে করি তাকে সবসময় 3 নম্বরেই খেলানো উচিত। আপনি দেখেন কালকেও তিনি তার বেস্ট ইনিংসটা খেলেছেন 3-এ নেমে, এবং তার ক্যারিয়ার এভারেজ, তার সব কিছু বেস্ট ইনিংসগুলো সব 3 নম্বরে, এবং এই জায়গাটা তিনি খুবই ফিট। একইভাবে সাইফকেও আসলে ওপেনিংয়ে খেলানো উচিত। এখন সেক্ষেত্রে সাইফের সঙ্গে আসলে আমরা যদি জানি যে তানজিদ তামিম এখন টি-20তে রেগুলার হয়ে গেছেন, সো এই জায়গাটা খুব ট্রিকি হবে সিলেক্টরদের জন্য বা টিম ম্যানেজমেন্ট স্টাফদের জন্য, যে তারা আসলে ব্যাটিং অর্ডারটা কেমন করে সাজাবেন। আপনি যদি দেখেন রাজশাহীর ব্যাটিং অর্ডারটা খুবই খুবই কম্প্যাক্ট। তামিমের সঙ্গে একজন ফরেনার সাহেবজাদা ফরহান, এবং তারপর 3-এ শান্ত, এবং 4 নম্বরে মুশফিকুর রহিম। বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু আপনার তার মানে হচ্ছে তামিমের সঙ্গে যদি সাইফ থাকেন, এবং সাইফকে আমরা দেখি সাধারণত চেঞ্জ করতে, কখনো কখনো তিনি 4-এ চলে যাচ্ছেন, ওটা হতে পারে আরেকটা অপশন। সেক্ষেত্রে লিটনকে হয়তো টপ অর্ডারে তখন খেলতে হবে, শান্ত তখন 3-এ চলে আসবে। শান্তকে আসলে 3-এই রাখা উচিত, কারণ বাকিরা কিন্তু রেগুলার পারফর্ম করছেন, বাট শান্তর ব্যাটিং অর্ডার নিয়ে চেঞ্জ করলে আমার মনে হয় এটা তার পারফরমেন্স একটা ইম্প্যাক্ট ফেলে। তানজিদ তামিম সাইফ যে পারফরমেন্স শো করছেন এশিয়া কাপে, তাদের দুজনের ব্যাটে যে খেলাগুলো দেখেছি আমরা, সেখানে আবার মানে লিটনের জন্য টপ অর্ডার মানে ওপেনিং এ না ওঠাটাও খুবই টাফ হয়ে যায়। আবার যদি বলে থাকি যে আপনি মুশফিকের কথা বলছিলেন, কালকে মুশফিক দারুণ একটা 50 করেছেন, শান্তর সাথে ম্যাচ উইনিং ইনিংস খেলেছেন। কথা হচ্ছে যে মুশফিক তো 2022-এর টি-20টা ছাড়লেন, 3 বছর তো হয়ে গেল। তার যে 4 নম্বর বা 5 নম্বর পজিশন, সেখানে আজ পর্যন্ত কেউ অতিথি হতে পেরেছে কি? মুশফিকও যে খুব ভালো একটা মানে ফর্মে থেকে টি-20 ছেড়েছেন তাও নয়, তারও 4 বছরের একটা লম্বা একটা ব্যাট প্যাচ ছিল। আমরা দেখতে পাচ্ছি মুশফিকের জায়গায় তাহিদ হৃদয় খেলেছেন, শামীম পাটোয়ারি, জাকের আলী, সাইফ হাসান, কখন পারভেজ হোসেন ইমন, এক একজনকে আমরা 4-5-এ সুযোগ দিচ্ছি। এই যে নামগুলো যে বললাম, তারা তো সুযোগ পেয়েছে এতদিন ধরে, বাট তারা কেন জাতীয় দলে থিত হতে পারছে না? একজনেরও স্ট্রাইক রেট মানে এভারেজ একজনেরও 30-এর উপর নয়। রাইট। সো আমাদের আসলে শুধুমাত্র মুশফিকের জায়গা না, ইনফ্যাক্ট ওই 4-5-6 এই জায়গাটাতে একটা ভ্যাকুয়াম আছে, এবং খুবই রেগুলার আমরা, ফলে রেগুলার বেসিস এই জায়গাটা আসলে চেঞ্জ হচ্ছে। এবং হ্যাঁ, আপনি নামগুলো বললেন, অনেকেই সুযোগ দেওয়া হয়েছে, কেউই আসলে থিতু হতে পারেননি, কিংবা তাদেরকে থিতু হওয়ার জন্য আমরা যথেষ্ট সময় এখনকার সময় সে টিম ম্যানেজমেন্ট দিতে পারছে না। কীরকম মুশফিকুর রহিম কিন্তু ধরেন তিনি যখন 2006-এ অভিষেক, এরপর তার লম্বা সময় লেগেছে তার ক্যারিয়ারের, এখন এসে আমরা যে এভারেজ দেখছি, স্ট্রাইক রেট দেখছি, সেটা কিন্তু তার ক্যারিয়ারের অর্ধেক সময় পর্যন্ত ছিল না, এবং ওই সময়টাই তিনি লাকি যে একটা বড় সময় পেয়েছিলেন। তিনি না শুধু, আমাদের অনেকেই, ইনফ্যাক্ট আমি যদি আবার ঘুরে ফিরে পঞ্চপাণ্ডবের কথা বলি, মাহমুদুল রিয়াদ থেকে শুরু করে প্রত্যেকেই তারা কিন্তু টানা খেলেছেন, টিম ম্যানেজমেন্ট থেকে ওই সাপোর্টটা তাদেরকে ছিল। কিন্তু এখনকার সময় আসলে আমাদের এখন প্লেয়ার পুল অনেক বড় হয়ে গেছে, বিশেষ করে স্পেশালি টি-20, ফলে অনেককে আসলে আমরা খুব অস্থিরভাবে আমরা আবারও চেঞ্জ করছি, খেলাচ্ছি। আমি জানি না যে এই জায়গাগুলোতে আসলে মুশফিকের বিকল্প, সাকিব আল হাসানের বিকল্প নাই, মুশফিকের জায়গায় আসলে কে নিতে পারবেন। ইভেন রিয়াদেরকেও আমরা মাঝে মাঝে মিস করি শেষ দিকে 6-7 নম্বরে, এবং এই জায়গাগুলো আসলে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের অবভিয়াসলি এই দায়টা নিতে হবে, তারা কেন এতদিনেও এটার ফিল ইনটা করতে পারেন। এবং অবশ্যই ক্রিকেটারদের সে দায়টা আছে। আমরা যে দেখলাম যে বিপিএল অকশনে যে মাহিদুল অঙ্কন এবং জাকির আলী অনেকে কেউই নেয়নি, নোয়াখালী আসলে না পারতে নিতে হয়েছে, তারাও কিন্তু কালকে নোয়াখালী খুব ভালো একটা ইনিংস খেলেনি, সিঙ্গল ডিজিটে দুজনে আউট হয়েছে। অর্থাৎ ব্যাটারদেরকেও দায়িত্বটা নিতে হবে পারফর্ম করার জন্য। নিশ্চয়ই ইন্ডিভিজুয়াল দায়িত্ব তো আছে এখানে, নিজের পারফরম্যান্স ইমপ্রুভ করার। অবশ্যই অনেক ধন্যবাদ ফয়সাল, তুমি আমাদের সাথে থাকার জন্য। থ্যাংক ইউ পার্থ।